নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেলের আরেকটি বিখ্যাত গল্প, দ্য গ্লাস কফিন অর দ্য ক্রিস্টাল কফিন গল্পটি। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। বাংলায় এর নাম কাঁচের কফিন। আসুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে বলে রাখি, যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প, কাঁচের কফিন। কখনো বলো না গরিব দর্জি মানি লোক হতে পারে না। ঠিক মতো কাজ করলে আর ভাগ্য প্রসন্ন হলে নিশ্চয়ই সেও মানি লোক হয়ে উঠতে পারে। এক সময় তরুণ এক দর্জি ঘুরতে ঘুরতে গহন এক বনে পথ হারিয়ে ফেলল। দেখতে দেখতে রাত হয়ে গেল। জায়গাটা এমন চুপচাপ যে বুক দুরু দুরু করে উঠল। নরম শ্যাওলার বিছানায় শুয়ে পড়ে আর কিচ্ছুই তার করার থাকলো না। কিন্তু বুনো জন্তুর ভয়ে দুই চোখের পাতা সে এক করতেই পারল না। শেষটায় স্থির করলো একটা গাছে চড়বে। তাই সবচেয়ে উঁচু একটা ওক গাছের মগ ডালে সে উঠে পড়ল। সঙ্গে তার লোহার স্ত্রীটাও ছিল, নইলে বাতাসের ঝাপটায় সে উড়েই যেত। অন্ধকারের মধ্যে গাছের ডালে বসে ভয়ে সে কাঁপতে লাগলো। এইভাবে ঘন্টা কয়েক কাটার পর তার চোখে পড়লো খানিকটা দূরে একটা আলো জ্বলজ্বল করছে। আলো দেখে তার মনে হলো নিশ্চয়ই সেটা কোনো বাড়িতে জ্বলছে। ভাবলো সেখানে গিয়ে গাছের এই মগ ডালের চেয়ে ভালো আশ্রয় সে খুঁজবে। তাই সাবধানে গাছ থেকে নেমে যেদিকে আলো দেখছিল সেদিকে এসে চলল। খানিক যেতে এসে পৌঁছলো ছোট্ট একটা বাড়ির সামনে। বাড়িটা বেনু বাঁশ আর নল খাগড়া দিয়ে তৈরি। সাহস করে এসে টোকা দিতেই দরজাটা খুলে গেল। দর্জি দেখে ভেতরে রয়েছে বুড়ো একটা বামুন। কর্কশ গলায় বামুন প্রশ্ন করলো, কে তুমি, কি চাও? সে বলল, আমি গরিব দর্জি, এই বনে রাতে পথ হারিয়ে ফেলেছি। রাত কাটাবার জন্য তোমার বাড়িতে আশ্রয় চাই। বুড়ো বামুন বলল, এখান থেকে ভেগে পড়ো, ভবঘুরেদের আমি আশ্রয় দিই না, অন্য জায়গায় আশ্রয় খোঁজে যাও। এই না বলে বামুন তার বাড়িতে ঢুকতেই দিল না। কিন্তু দর্জি তখনই তার কোটের পিছন দিক ধরে এমন কাকুতি মিনতি করতে লাগলো যে শেষ পর্যন্ত রাজি না হয়ে সে পারল না। আসলে প্রথমে বামুনটা যতটা খারাপ বলে তার মনে হয়েছিল, বামুনটা কিন্তু ততটা খারাপ ছিল না। দর্জিকে ঘরের এক কোণে থাকতে দিয়ে সেটাকে খাবার দাবারও দিল। ক্লান্ত দর্জি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর পরদিন ভোরে এমনিতেই তখন তার ঘুম ভাঙলো না। ঘুম ভেঙেছিল ভোঙানক হইচই আর চেঁচামেচি শুনে। অমন চেঁচামেচি জীবনেও সে শোনেনি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে চটপট পোশাক পরে কি ব্যাপার দেখার জন্য সে ছুটে বেরোলো। বেরিয়ে দেখে বাড়িটার কাছে প্রকাণ্ড একটা কালো ষাঁড় আর সুন্দর একটা হরিণ সাংঘাতিক মারামারি করছে। তাদের চিৎকার আর তাদের খুঁড়ের চাপে বাতাস, আকাশ, মাটি সব উঠছে, থরথর করে যেন কাঁপছে। বহুক্ষণ বোঝা গেল না কে জিতবে। শেষটায় ষাঁড়ের পেটে হরিণ শিং বিধিয়ে দিতেই বিকট গর্জন করেই ষাঁড়টা পড়ে গেল। আর পড়েই হরিণের শিঙে আরো কয়েকটা গুঁতোয় সে মরেই গেল। স্থির হয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দর্জি তাদের লড়াই দেখছিল। হঠাৎ হরিণটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে তেড়ে এসে আঁকা বাঁকা শিং দিয়ে তাকে গুতিয়ে তুলে দিল। ছুটে চলল পাহাড়ের ঝর্ণা উপত্যকার উপর দিয়ে। দর্জির মনে হলো সে যেন উড়ে চলেছে। শেষটায় প্রকাণ্ড একটা পাথরের সামনে থেমে ধীরে ধীরে দর্জিকে সে নামিয়ে দিল। জ্ঞান ফিরতে দর্জি দেখে তার পাশে দাঁড়িয়ে পাথরের গায়ে একটা দরজায় হরিণটা ক্রমাগত ধাক্কা দিচ্ছে। তার শিঙের ধাক্কায় আগুন জ্বলে উঠল। ধোঁয়ায় আকাশ ভরে গেল। শেষটায় দড়াম করে দরজাটা খুলে যেতেই হরিণ হলো অদৃশ্য। দর্জি তখন ভেবে পেল না কোন পথ ধরে সে সভ্য সমাজে ফিরে যাবে। এমন সময় পাথরটার মধ্যে থেকে একটা স্বর তাকে বলল, নির্ভয়ে ভেতরে চলে এসো, তোমার কোনো অনিষ্ট হবে না। কথাগুলো শুনে কিন্তু ভয়ে শিউরে উঠল দর্জি।
কিন্তু আদেশটা অমান্য করতে পারল না। লোহার দরজার মধ্য দিয়ে গিয়ে সে পৌঁছালো প্রকাণ্ড এক হল ঘরে। সেটার ছাদ, মেঝে, দেয়াল চৌকো চৌকো পাথর দিয়ে তৈরি। প্রত্যেকটা পাথরের উপরেই খোদাই করা অদ্ভুত একটা নকশা। মুগ্ধ হয়ে সেগুলোর দিকে তাকিয়ে বেরুবার জন্য সে যখন ফিরতে যাচ্ছে, সেই স্বর আবার বলে উঠল, হল ঘরের মাঝখানের পাথরটার উপর গিয়ে একবার দাঁড়াও, তাহলেই তোমার কপাল ফিরে যাবে। দর্জির মনে তখন খানিকটা সাহস ফিরে এসেছিল, তাই বিনা দ্বিধায় সেখানে গিয়ে সে দাঁড়ালো। আর দাঁড়াতেই তাকে নিয়ে ধীরে ধীরে পাথরটার নিচে নেমে থামলো একটা আয়তনের আরেকটা হল ঘরে। সেখানে ছিল অনেক অদ্ভুত জিনিস। ঘরের দেয়ালের মধ্যে ছিল অনেক কুলুঙ্গি, আর সেই কুলুঙ্গিতে কাঁচের বয়ামের মধ্যে নানান রঙের মদ আর নীল ধোঁয়া। হল ঘরের মেঝে পাশাপাশি কাঁচের দুটি আধার দেখে কৌতূহলী হয়ে সেগুলোর মধ্যে কি আছে দেখার জন্য সে এগিয়ে গেল। একটি আধারে ছিল আস্তাবল, খামার আর বাড়ি সমেত ছোট্ট একটা কেল্লা, নিখুঁত মডেল। দেখে মনে হয় সেটা কোনো সুদক্ষ কারিগরের বানানো। অবাক হয়ে মডেলটা সে দেখছে, এমন সময় একটা স্বর আবার তাকে বলল অন্য আধারটা দেখতে। অবাক হয়ে দর্জি দেখল তার মধ্যে রয়েছে অপরূপ রূপসী একটি মেয়ে। দেখে মনে হয় যেন ঘুমোচ্ছে। মাথায় তার হালকা রঙের দীর্ঘ চুল, চোখ দুটো বোজা, উজ্জ্বল তার গায়ের রং। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে একটি ফিতেটে তুলতে দেখে নিঃসন্দেহে বোঝা যায় মেয়েটি এখনো বেঁচে। অবাক মুগ্ধ দৃষ্টিতে দুরু দুরু বুকে তার দিকে দর্জি তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ মেয়েটি চোখ মেলে তাকালো, আর তাকে দেখে ভারী খুশি হয়ে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, ভগবানের কি দোয়া, আমার উদ্ধার কর্তা যে এসে গেছে। চটপট বন্দি দশা থেকে আমায় মুক্ত করো। কাচের এই কফিনের ছিটকিনিটা খুললেই আমি মুক্তি পাবো। বিনা দ্বিধায় দর্জি তার কথা মতো কাজ করতেই মেয়েটি কাচের ডাকনা খুলে বেরিয়ে এলো। তারপর দৌড়ে হল ঘরের কোনো এক কোণে গিয়ে লম্বা একটি আংরাখা গায়ে জড়িয়ে পাথরের একটি বেঞ্চিতে বসে দর্জিকে বলল তার পাশে বসতে। দর্জি গিয়ে তার পাশে বসতেই তার ঠোঁটে চুমু খেয়ে মেয়েটি বলল, অনেক দিন ধরেই যে আমি তোমার অপেক্ষায় আছি। শেষ পর্যন্ত ভগবান তোমাকে পাঠিয়েছেন আমার সব দুঃখ ঘোচাতে। যেদিন আমার দুঃখ ঘুচবে সেই দিন থেকে শুরু হবে তোমার সুখের সময়, কারণ তুমি আমার বর। ভালো ভালো সব কিছু তুমি পাবে। জীবনে অভাব বলতে কিছুই তোমার থাকবে না। আমার অতীতের কাহিনী এবার তোমায় শোনাই। আমি এক ধনী জমিদারের মেয়ে। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যান। মারা যাবার সময় আমার ভার তারা দিয়ে যান বড় ভাইয়ের উপর। বড় ভাই আমাকে মানুষ করে। আমরা দুজন দুজনকে না খুব ভালোবাসতাম। সব দিক থেকেই আমাদের মনের এমন মিল ছিল যে আমরা প্রতিজ্ঞা করেছিলাম কাউকেই কখনো বিয়ে করব না। জীবনের শেষটা পর্যন্তই থাকবো আমরা একসঙ্গে। আমাদের বাড়িতে প্রতিবেশী আর বন্ধুরাই সব সময় আসতো। সবাইকেই আমরা আদর যত্ন করতাম। এক রাতে হলো কি, ঘোড়ায় চড়ে এক বিদেশি লোক আমাদের কেল্লায় এসে বলল পরের গ্রামে পৌঁছতে খুব রাত হয়ে যাবে, তাই সে আশ্রয় চায়। তাকে আমরা আদর আপ্যায়ন করে থাকতে দিই। রাতে খেতে বসে অনেক মজার মজার গল্প বলে সে আমাদের জমিয়ে রাখে। তাকে আমার ভাইয়ের খুব পছন্দ হয়ে যায়, তাই তাকে সে অনুরোধ করে আমাদের সঙ্গে আরো কয়েকটা দিন কাটিয়ে যেতে। খানিক ইতস্তত করে থাকতে সে রাজি হয়। খাবার টেবিল ছেড়ে আমরা যখন উঠি তখন অনেক রাত। বিদেশি লোকটিকে তার ঘরে দেখিয়ে দিয়ে খুব ক্লান্ত হয়ে আমি গিয়ে শুই আমার পালঙ্কে। সবে তখন তন্দ্রা এসেছে, এমন সময় নিচু গলায় খুব মিষ্টি গানের সুরে আমি জেগে উঠি।
গানটা কোথা থেকে আসতে বুঝতে না পেরে ভেবেছিলাম দাসীকে ডাকবো, সেই সুতো পোশাক পরার ঘরে। কিন্তু উঠতে গিয়ে আটকে উঠে দেখি আমার বুকে যেন একটা পাথর চেপে বসেছে। না পারি কোনো শব্দ করতে, না পারি হাত পা নাড়তে। এরকম অসাড় হয়ে যখন শুয়ে আছি, তখন রাতে ঘরে যে বাতি জেলে তার আলোয় আমি দেখি আমার ঘরের জোড়া দরজার ভেতর দিয়ে সেই বিদেশি লোকটা আসছে। আমার কাছে এসে সে বলে, জাদুর মন্ত্রে সে আদেশ দিয়েছে এই মিষ্টি গান গিয়ে আমাকে জাগাতে, আর সে এসেছে আমাকে তার ভালোবাসা জানিয়ে বিয়ে করতে। লোকটা জাদুকর জানতে পেরে ঘেন্নায় আমার মন ভরে ওঠে, তাই তার কথায় কোনো উত্তর দিইনি আমি। লোকটা আমার দিকে তাকিয়ে খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, বোধহয় আশা করে তাকে বিয়ে করতে আমি রাজি হব। কিন্তু আমাকে চুপ করে থাকতে দেখে ভীষণ রেগে সে বলে প্রতিশোধ নেবে। তারপর ঘর থেকে সে চলে যায়। বাকি রাত দারুণ আতঙ্কে আমি জেগে থাকি। সকালের দিকে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই দৌড়ে ভাইয়ের ঘরে যাই সব কথা জানতে। কিন্তু সে তখন ঘরে ছিল না। তার চাকর বলে খুব ভোরে ঘোড়ায় চড়ে সেই বিদেশির সঙ্গে সে বেরিয়েছে শিকারে। একটা অশুভ আশঙ্কায় আমার বুক দূর দূর করে ওঠে। চটপট পোশাক পরে মাত্র একজন চাকরকে নিয়েই ঘোড়ায় চড়ে আমি যাই বনে। পথে চাকরের ঘোড়াটা হোঁচট খেয়ে খোঁড়া হয়ে যায়, ফলে একলাই যেতে হয় তখন আমাকে। মিনিট কয়েক পরে দেখি সেই বিদেশি সুন্দর একটি হরিণের গলায় দড়ি বেঁধে আনছে আমার কাছে এসে। আমি তখন প্রশ্ন করি আমার ভাই কোথায়, আর সুন্দর এই হরিণটা কোথায় এসে পেয়েছে। হরিণের করুণ চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। আমার কথার জবাব না দিয়ে লোকটা হু হু করে হেসে ওঠে। তার হাসি দেখে আমার পিত্তি চলে যায়। সঙ্গে সঙ্গে একটা পিস্তল বার করে তাকে আমি গুলি করি। একটা গুলি তার বুক থেকে ছিটকে এসে আমার ঘোড়ার মাথায় বেঁধে। আমি মাটিতে পড়ে যেতেই বিদেশি লোকটা বিড়বিড় করে কি সব বলে। সঙ্গে সঙ্গেই আমি জ্ঞান হারাই। জ্ঞান হতে দেখি মাটির তলায় এই হল ঘরে একটা কাঁচের কফিনের মধ্যে শুয়ে আছি। শয়তানটা আর একবার এসে আমার ভাইকে সে হরিণ করে দিয়েছে এই বলে যায়। আমাদের কেল্লা সেটার আশেপাশে সব জিনিসকে খুব ছোট্ট করে ফেলে সে রেখেছে একটা আধারে। কাচের বয়ামগুলোর মধ্যে আধারে ধোঁয়ার আকারে রয়েছে আমাদের সব দাসদাসীরা। সে আরো জানায় তার প্রস্তাবে রাজি হলে সঙ্গে সঙ্গে সবাইকে মুক্তি দিয়ে আগেকার মতনই সে করে দেবে। প্রথমবারের মতোই আমি থাকি চুপ করে। সে তখন অদৃশ্য হয়ে যায়। আমি পড়ি অঘরে ঘুমিয়ে। তারপর অদ্ভুত একটা স্বপ্ন দেখি এক তরুণ আসছে আমাকে মুক্তি দিতে। আর আজ জেগে উঠে তোমাকে দেখে বুঝি স্বপ্নটা সফল হয়েছে। এখন বাকি কাজগুলো করতে আমায় তুমি সাহায্য করো। যে চওড়া পাথরের ওপর কাচের কফিনের মধ্যে রয়েছে আমাদের কেল্লাটা, প্রথমে সেই কফিনটা তোলো। কাচের কফিনটা দুদিক ধরে দুজনে ধরে সেই পাথরটার উপর তারা দাঁড়াতে গেল। সেটা তখন ধীরে ধীরে উপরে উঠতেই ছাদের একটা ফোকর দিয়ে বাইরে বেরিয়ে গেল। মেয়েটি ঢাকনা খুলতেই সেই কেল্লা আবার বাড়িগুলো ক্রমশ বড় হতে হতে স্বাভাবিক আকার ফিরে পেল। আবার মেয়েটির সঙ্গে তলার সেই ঘরে গিয়ে কাচের বয়ামগুলো দর্জি নিয়ে এলো। মেয়েটি সেগুলোর ঢাকনা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে নীল ধোয়া হয়ে গেল অনেক লোকজন। মেয়েটি চিনতে পারলো তাদের বাড়ির বাইরের দাসদাসীকে। তার ভাই কালো ষাঁড়ের বেশধারী জাদুকরকে মেরে ফেলেছিল। মানুষের বেশে ভাইকে ফিরতে দেখে মেয়েটির আনন্দ আর ধরে না। সেই দিনই দর্জিকে ভালোবেসে রূপসী মেয়েটি তাকে বিয়ে করলো। শেষ হলো আজকের গল্প কাঁচের কফিন। খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে। আজ তবে চলি, টাটা।